আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন আক্তার। প্রথমেই যাচ্ছি সংবাদ শিরোনামে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামীকাল ফ্যামিলি কার্ড বিতরণ শুরু, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 আইনে পরিণত হওয়ার পর এর প্রয়োগ ও জনসচেতনতায় বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনা হবে জানালেন আইজিপি। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল। চট্টগ্রামে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় রেশনিং ব্যবস্থা চালু, ইরান যুদ্ধের প্রেক্ষিতে আপৎকালীন সংকট কাটানোর উদ্যোগ। ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে মুস্তফা খামেনির নাম ঘোষণা, আইআরজিসির সমর্থন। এবং এএফসি নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের কাছে 4-0 গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় বাংলাদেশের। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বহুল আলোচিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল। রাজধানীর করাইল বস্তি থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উপলক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। প্রাথমিক পর্যায়ে দেশের 14টি উপজেলায় 6,500 পরিবারের মধ্যে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচির সম্প্রসারণ করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। রিপোর্ট খালিদ হাসানের। এই ফ্যামিলি কার্ডটা দিয়ে আমরা দুস্থ পরিবার যারা আছে, মধ্যবিত্ত পরিবার যারা আছে, নিম্ন মধ্য পরিবার, প্রত্যেকটি গ্রামের পরিবারকে আমরা সহযোগিতা দিতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচনী ইস্তেহারের অন্যতম আলোচিত বিষয় ছিল দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড প্রচলন করা। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে 2,500 টাকা আর্থিক সহায়তা সরাসরি সুবিধাভোগীর মোবাইল ব্যাংকিং কিংবা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। সরকার গঠনের মাত্র 3 সপ্তাহের মধ্যেই আলোচিত এই কর্মসূচির বাস্তবায়ন শুরু হচ্ছে। মঙ্গলবার রাজধানীর করাইল বস্তি থেকে আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে মহাখালীর টি&টি মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে সমাজ কল্যাণ মন্ত্রণালয় মাঠ পর্যায়ের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। সরকার কথা রাখছে যে ফ্যামিলি কার্ড দিবে, প্রত্যেক মহিলার 1 কপি ছবি লইছে, একজন বাচ্চা সদের করার জন্য 1 মাসের জন্য সুন্দর খাইতে পারে। কার্ডটা পাইলে আমাদের অনেক উপকার হবে। ছেলে মেয়ে লেখাপড়া করতে আছে, খরচা চালাইতে পারতাছি না, মনে করেন ওই টাকাটা আসলে সন্তানটার লেখাপড়াটা একটু সুন্দরভাবে হলো। সরকার খুবই আমগুর ভালোর জন্য এটা করেছে, আমরা তার প্রতি সন্তুষ্ট। আমরা এমন একজন সরকারি চাইছিলাম যে আমাদের যে কথাগুলা দিছে আমাদের বাস্তবায়ন করতেছে। আমরা এমন একজন সরকারি সবাই চাইছি, আমরা এই সরকারি পাইছি। প্রথম পর্যায়ে দেশের 14টি উপজেলায় পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে এই প্রকল্প। প্রায় 6,500 পরিবার এই কর্মসূচির আওতায় আসবে। নির্বাচিত পরিবারগুলোকে দেওয়া হবে QR কোড সম্বলিত স্মার্ট ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। কার্ড পাওয়ার জন্য কোনো ধরনের অর্থ লেনদেন বা মধ্যস্বত্বভোগীর সুযোগ নেই। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের শুরু থেকে খুবই দ্রুততার সাথে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে এবং তারই অংশ হিসাবে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় লিড মিনিস্ট্রি হিসাবে সরকারের অন্যান্য মন্ত্রণালয় দপ্তর এবং প্রশাসনের সাথে সমন্বয় করে আমরা ফ্যামিলি কার্ড যে পাইলটিং, সেই পাইলটিং আমরা শেষ করে এনেছি। যেহেতু আমরা খুব দ্রুততার সাথে আমরা এই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করছি এবং এটা সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি, সে কারণে আমাদের সকল অফিস, সমাজসেবা অধিদপ্তর থেকে শুরু করে আমাদের
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের সকল অফিস কাজ করছে। কড়াইল বস্তিতে ইতোমধ্যে সুবিধাভোগী পরিবারগুলোর তথ্য সংগ্রহ ও যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এদিকে সরকারি সহায়তা পাওয়ার অপেক্ষায় থাকা নিম্ন আয়ের মানুষেরা এই কর্মসূচিকে দেখছেন নতুন আশার আলো হিসেবে। প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড পেয়ে নিয়মিত সহায়তা পাওয়ার প্রত্যাশায় দিন গুনছেন তারা। কার্ড পাই আমরা, তাহলে আমাদের উপকার হবে, আমরা ঘর ভাড়াটা দিতে পারবো, বাজার টাজার করতে পারবো, বাচ্চা কাচ্চা আছে, হয়তো যে কোনো একটা খরচ চালাইতে পারবো আর কি। ডাউল আনো, চাউল আনো, তেল আনো, যে কোনো জিনিস আইনা খাইতে পারবো, বুঝছেন? এই জন্য সবার জন্য উপকার হইব, এই বস্তি বাসের জন্য উপকার হইব না, গরিব মানুষ টাকা পয়সা সমস্যা আছে, তাহলে ভালো হইব, এটাই তো উপকার আর কি উপকার। ফ্যামিলি কার্ড পেলে তো সবার জন্যই ভালো হইব, কত মানুষ স্বভাবে কত অভাবে আছে, ভালো হইব। তার বাপ যা করে আইছে, তার মা যা করছে, সুন্দর সুন্দরই করছে, তাহলে সেও ভালো আছে। কড়াইল বস্তি ছাড়াও ঢাকার মিরপুর, রাজবাড়ীর পাংশা উপজেলা, চট্টগ্রামের পতেঙ্গা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, বান্দরবনের লামা, খুলনার খালিশপুর, ভোলার চরফ্যাশন, সুনামগঞ্জের দিরাই উপজেলা, কিশোরগঞ্জের ভৈরব, বগুড়া সদর, নাটোরের লালপুর, ঠাকুরগাঁও সদর উপজেলা এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরীক্ষামূলকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হচ্ছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী পরীক্ষামূলক এই কর্মসূচি সফল হলে ধাপে ধাপে দেশের কয়েক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 আইনে পরিণত হওয়ার পর এর প্রয়োগ ও জনসচেতনতায় বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করা হবে। তিনি আজ রাজধানীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ সরকারের সাফল্য, প্রতিশ্রুতি ও জনপ্রত্যাশা শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন। গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা এবং অ্যান্টি টোবাকো মিডিয়া অ্যালায়েন্স আত্মা যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে। বৈঠকে দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, চর্চার সম্পাদক সোহরাব হাসান, বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সভাপতি ডাক্তার গোলাম মহিউদ্দিন ফারুক ও প্রজ্ঞার নির্বাহী পরিচালক ABM জুবায়ের সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশনে আনিত আইনটিতে প্রকাশ্যে ধূমপান নিষেধের বিষয়টি যুক্ত করার প্রস্তাব দেওয়া হবে। আমি ব্যক্তিগতভাবে প্রস্তুতি নিয়েছি যে আমি এই আইনটাকে নামকরণ করার জন্য প্রস্তাব করব সংসদে। ধূমপান ও তামাকজাত দ্রব্য প্রকাশ্যে ব্যবহার নিষেধ, নিয়ন্ত্রণের বদলে প্রকাশ্যে ব্যবহারে নিষেধ, আমি এভাবে প্রস্তাব করব। আমি জানি না আমার প্রস্তাব বা আমার চিন্তা কতটুকু গ্রহণীয় হবে। তো সেখানে তখন আর নিয়ন্ত্রণ বলতে যে একটা ঢিলাঢালা ভাব থাকে সেটা আর থাকবে না। অন্তত প্রকাশ্যে কিন্তু এটা আইনি অপরাধে পরিণত হবে যদি নিষেধ শব্দটাকে সংযুক্ত করা যায়। আমার আত্মবিশ্বাস যে বেশিরভাগ সংসদ সদস্যরাই এ বিষয়ে এগিয়ে আসবেন এবং আমরা এটাকে, এই অধ্যাদেশকে আমরা আইনে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ। এখন আইনের প্রয়োগের ক্ষেত্রে এটাকে কি করা যেতে পারে এবং সেখানে আপনারা যদি সরকারের জন্য সহযোগিতা করার জন্য একটা পূর্ব প্রস্তুতি সম্পন্ন করে রাখেন তাহলে হেলথ মিনিস্ট্রি আমার মনে হয় এটা গ্রহণ করবে খুব দ্রুত, সুবিধা হবে, সহযোগিতা হবে। আর তথ্যমন্ত্রী হিসাবে আমি দায়িত্ব নিয়ে রাখছি যে সাথে সাথেই একটা জনমত তৈরি করার জন্য, যাতে এই আইন প্রয়োগ করার জন্য যাতে মানুষজন এগিয়ে আসে, আবার আইন প্রয়োগকারী সংস্থাও যাতে সহজে প্রয়োগ করতে পারে, তার জন্য আমি একটা পজিটিভ ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য আমি একটা ক্রিয়েটিভ ক্যাম্পেইনে যাওয়ার প্রতিশ্রুতি ঘোষণা করে রাখছি। পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বলেছেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে পুলিশ। আজ সকালে রাজধানীর পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আইজিপি জানান, জেলা সদর পর্যায়ের থানাগুলোকে জিরো কমপ্লেইন থানা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে, যাতে থানার কার্যক্রম নিয়ে জনগণের কোনো অভিযোগ না থাকে। পাশাপাশি কোনো অভিযোগ পাওয়ার পর পুলিশের প্রতিক্রিয়া
সময় বা রেসপন্স টাইম কমিয়ে আনার দিকেও গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, অপরাধ তদন্তের সময় কমাতে সিআইডির আধুনিকায়ন এবং ঈদ উল ফিতরকে সামনে রেখে সড়কে চাঁদাবাজি ও ছিনতাই প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঈদ পূর্ববর্তী সময়ে পোশাক শিল্পে সম্ভাব্য শ্রমিক অসন্তোষ এড়াতে মালিকপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে বেতন প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এই সময় শহীদ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি জানান, এই ঘটনায় জড়িত আসামিদের ভারতে আটক করা হয়েছে এবং তাদের দেশে ফেরাতে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে দলীয় কোনো বিবেচনার সুযোগ নাই। ইতিমধ্যে মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদেরকে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে। ব্লক রেড দিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্নে করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ শেষ দিন। আজ দেয়া হচ্ছে আগামী 19 মার্চে ট্রেনের টিকিট। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল 8টা থেকে পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়, আর পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয় দুপুর 2টায়। গত 3 মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম শুরু হয়। জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ আগামীকাল পর্যন্ত মুলতবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল 2 আজ এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। এদিকে পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে শতাধিক মানুষকে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 29 মার্চ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আজ এই আদেশ দেন। এর আগে এই মামলার প্রথম সাক্ষী সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়। পরে 24শে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যা মামলায় বিজেপি কর্মকর্তা রেদানুল ইসলাম সহ 4 জনের বিরুদ্ধে মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ 11 মার্চ ধার্য করেন একই ট্রাইব্যুনাল। সকালে এসব মামলার গ্রেফতার মোট 19 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এবার উত্তাল মার্চের খবর। I, Mr. Ziaur Rahman, do hereby declare independence of Bangladesh. অগ্নিঝরা মার্চের নবম দিন আজ। উত্তাল মার্চের এই সময়ে পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে রাজপথে তখন স্বাধীনতার স্বপ্নে বিভোর মুক্তিকামী জনতা। স্লোগান, মিছিল আর সমাবেশ ছাড়াও দেশ জুড়ে চলা অসহযোগ আন্দোলনে অচল তখন পুরো বাংলা। এদিন পল্টন ময়দানে জনসভায় দেওয়া এক ভাষণে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পাকিস্তানি শাসক গোষ্ঠীকে উদ্দেশ্য করে উচ্চারণ করেছিলেন, খোদা হাফেজ, আপনার পথ আপনি দেখুন। এদেশের মানুষ সেদিন বুঝে গিয়েছিল মুক্তিই তাদের একমাত্র পথ। আরফিন মাসুদের প্রতিবেদন। মার্চ ৭১-এর প্রতিটি দিনই ছিল স্বাধীনতার প্রশ্নে কোটি মানুষের জ্বলে ওঠার স্ফুলিঙ্গে ভরা সময়। একদিকে বাংলার মানুষের অসহযোগ আন্দোলন আর অন্যদিকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর রক্তচক্ষুর আস্ফালন। উত্তাল সেই অগ্নিঝরার সময়ে ৯ মার্চ ছিল এক মহিরুহ দিন। ঢাকার পল্টন ময়দানে এদিন লক্ষ মানুষের জনসভায় মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জনতার আকাঙ্ক্ষার প্রতি দ্ব্যর্থহীন ভাষায় সংহতি প্রকাশ করে বলেন, স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই। মাওলানা ভাসানীর এই ঘোষণা ছাত্র জনতা থেকে শুরু করে সাধারণ মানুষের স্বাধীনতা সংগ্রামে এনে দেয় নতুন মাত্রা। ৭১-এ ঢাকার গেরিলা বাহিনীর এই বীর মুক্তিযোদ্ধা বলেন, স্বাধীনতার আকাঙ্ক্ষার যে উত্তাপ মার্চে তা ছড়িয়ে পড়েছিল নারী পুরুষ সহ সব বয়সী মানুষের মাঝে, যা তাদের ক্রমেই গড়ে তুলেছিল একজন যোদ্ধারূপে। প্রত্যেকটা বাঙালি এই যে মার্চ মাসের যে উত্তেজনা, যে আমরা স্বাধীন হব,
আমরা এই দেশ চালাবো। কারণ অলরেডি তার আগের কয়েক মাস ধরে কথাবার্তা এই সমস্ত পাকিস্তানিদের ভণ্ডামের মাধ্যমে বুঝে গেছি যে ওরা আমাদেরকে কিছু করতে দেবে না। তাই বাঙালিরা তারা অলরেডি অ্যাকসেপ্ট করে নিয়েছিল দ্যাট বাংলাদেশ হতে যাচ্ছে, এবং এই ফিলিংটা, এই যে যোদ্ধা ভাব পুরা মার্চ মাস ভরে এটা সবার মধ্যে ছিল। এটা বাচ্চারা, আমাদের ঘরের মা বোনরা এবং পুরুষরা তো বটেই, যে আমরা আর পাকিস্তানে থাকবো না। অ্যান্ড দ্য নেইল অন দ্য কফিন ওয়াজ 25শে মার্চ। ইতিহাসের এই দিনে উত্তাল পরিস্থিতির মুখে বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা ঢাকা ছাড়তে শুরু করেন। এদিনও কর্মবিরতি চলে সরকারি আধা সরকারি সকল দপ্তরে। শাসক গোষ্ঠীকে অচল করে দিতে এদেশের মানুষ এই দিন থেকে খাজনা ট্যাক্স দেওয়া পুরোপুরি বন্ধ করে দেয়। 9 মার্চ থেকে তৎকালীন সংবাদপত্রগুলো পাকিস্তান সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে একের পর এক প্রচার করতে থাকে স্বাধীনতাকামী মানুষের আত্মত্যাগ আর বীরত্বের সংবাদ। মুক্তিযুদ্ধের গেরিলা বাহিনীর এই সদস্য বলেন, মৃত্যু ভয়হীন জনতা জেগে উঠলে তাকে রুখে এমন শক্তি নেই। আর তাই ঘটেছিল ৭১-এর মার্চে। সাধারণ মানুষ ডিটারমাইন্ড যে আমরা আর পাকিস্তানিতে থাকবো না। অ্যাট এনি কস্ট উই উইল ডাই, উই উইল ফাইট টু দ্য লাস্ট। এবং এটা প্রত্যেকটা মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল, এবং সেই জন্যেই আমরা স্বাধীনতা পেয়েছিলাম পরবর্তীতে। এবং সেই জন্যেই মানুষ যখন জেগে ওঠে তখন আর তাকে রাখা যায় না। এই বীর মুক্তিযোদ্ধা বলেন, ৭১-এর উত্তাল মার্চের এক একটি দিন ছিল স্বাধিকার থেকে স্বাধীনতার পথে বাঁক বদলের সন্ধিক্ষণ। মূলত অগ্নিছড়া সেই সব দিনগুলো এদেশের মানুষের সামনে পরিষ্কার করে দিয়েছিল শাসনতান্ত্রিক কোনো সমঝোতা নয়, বরং মুক্তি একমাত্র পথ। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। চলমান ইরান যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বজুড়ে জ্বালানি তেলে যে সংকট সৃষ্টি হয়েছে তা থেকে বাংলাদেশও মুক্ত নয়। এই সংকট বিবেচনায় রেখে চট্টগ্রামের তেলের পাম্পগুলোতে চালু করা হয়েছে রেশনিং ব্যবস্থা, যাতে আপৎকালীন সংকট কাটানো যায়। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে জ্বালানি তেলের সংকট মোকাবেলায় রেশনিং করা জরুরি হয়ে পড়েছে। বিস্তারিত সুরেশ কুমার দাসের প্রতিবেদনে। ইরান যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে একটা সংকট তৈরি হয়েছে। সরবরাহ সংকটের কারণে বিভিন্ন দেশে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলেও বাংলাদেশে দাম বাড়ানো হয়নি। তবে যে কোনো পরিস্থিতির সুযোগ যাতে কেউ নিতে না পারে, এই জন্য চালু করা হয়েছে তেল বিক্রিতে রেশনিং ব্যবস্থা। এতে ক্রেতাদের সাময়িক অসুবিধা হলেও তেল সরবরাহের সংকট সৃষ্টি হয়নি। গাড়ি সিরিয়াল আগে বসে রয়েছে, এবং গাড়ি একটা ডিপো থেকে তেল আসছে, এখন দেখি যদি পাইলে নেব। না, আমরা কালকেও তো তেল পাইছি এখান থেকে। না, গাড়ি যখন আসবে বললো তো তেল পাবো আমরা। অকটেন আসলে অকটেন দিবে, যখন যেটা আসতেছে পেট্রোল আসলে পেট্রোল দিচ্ছে, ডিজেল আসলে ডিজেল দিচ্ছে। পরে আমার গাড়িতে যে তেলটা ছিল ওই তেলটাও প্রায় শেষ হয়ে গেছে, লাল দাগে চলে আসে। পরে আমার এগুলো নিয়ে আসলে আমরা যে সংকট আছে তেলগুলো নিয়ে বর্তমানে আমরা যারা নর্মাল চাকরি করি, প্রাইভেট চাকরিগুলো যারা করি তারা আরও বেশি বিপদে আছে। কারণ মালিকরা বলছে তেল না থাকলে তোমার চাকরিও নাই। পাম্পে গেছি, ওখানে তেল দেয় নাই, বোতল তেল বেছে না। তো এখন আবার আসলাম এখানে তেল নেওয়ার জন্য, 5 লিটার নিলাম, নিয়ে গাড়ি স্টার্ট করে কি পয়েন্টে মাল করে নামাবো আর কি। আমি এখন পর্যন্ত অভাব পাই নাই, কিন্তু ক্রাইসিস দেখা যাচ্ছে। প্রত্যেকটা পেট্রোল পাম্পে তেল দিচ্ছে, কমা দিচ্ছে আর কি। সরকার যেটা নিয়ম করে দিচ্ছে ওইটাই দিচ্ছে। পেট্রোল পাম্প সূত্রগুলো বলছে দেশে তেল সরবরাহের কোনো সংকট নেই। বিশেষ করে চট্টগ্রামে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী তেল সরবরাহে রেশনিং করা হচ্ছে। আজকে সরবরাহ হলো ডিজেল 13,500, আর অকটেন সরবরাহ আছে আমাদের 4,500। এইটা দিয়ে আমরা যতটুকু কাস্টমার আছে এদের সবাইরই আমরা সরবরাহ করব। আমার তেলের এখানে টোটাল যে মানে রাখতে পারি, আমি জমা রাখতে পারি তেলের ট্যাঙ্কিতে, সেটার ধারণ ক্ষমতা হলো 36,000 লিটার। সুতরাং এখানে কিন্তু 3 দিনের বেশি তেল মজুত রাখা কখনো সম্ভব না। আমরা কাস্টমারদেরকে যাদেরকে যেভাবে বুঝাইয়া পারতেছি তাদেরকে ওইভাবে বিদায় দিচ্ছি। যারা রেগুলার কাস্টমার 140 লিটার যারা পায় তাদেরকে আমরা 100 লিটার করে দিচ্ছি, কাউকে 90 লিটার দিয়ে বোঝাচ্ছি, কাউকে 80 লিটার দিয়ে বুঝিয়ে শুনিয়ে তারপর ওদেরকে বিদায় দিচ্ছি। জ্বালানি তেল ব্যবহারে মিতব্যয়ী হতে সরকারের পক্ষ থেকেও আহ্বান জানানো হয়েছে। আমার কাছে যে মজুদ আছে সেই মজুদটা
সাশ্রয়ভাবে ব্যবহার করার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছি। আমরা রেশনিং শুরু করেছি, কারণ আমরা কেউ জানি না যুদ্ধ কবে শেষ হবে। সেই জন্য সব একবারে খেয়ে শেষ করার চেয়ে চলার মতো ব্যবস্থা করে যদি আমরা চলি, তাহলে আমরা দীর্ঘদিন চলতে পারবো। তেল জাতীয় সম্পদ, তাই তেলের মজুতদারি রোধ, অপব্যবহার এবং যে কোনো গুজব রোধে সকলকে সতর্ক থাকতে হবে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবারে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে সূচনা হলো নতুন অধ্যায়ের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মুজতবা খামেনি। দেশটির গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্ট তাকে এই পদে নির্বাচিত করেছে। নির্বাচনের পরপরই ইরানের সামরিক বাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর তার প্রতি আনুগত্য ঘোষণা করেছে। এমন এক সময় এই পরিবর্তন এলো যখন পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। জাকিয়া জামান আনিকার টেক্সট রিপোর্ট। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিলেন মুজতবা খামেনি। ৮৮ সদস্যের অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সিদ্ধান্তে তাকে এই পদে নির্বাচিত করা হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানে এই পরিষদই সর্বোচ্চ নেতাকে নির্বাচিত করার সাংবিধানিক ক্ষমতা রাখে। নির্বাচনের পরপরই তাকে অভিনন্দন জানিয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর IRGC। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি নতুন নেতার প্রতি আন্তরিক ও আজীবন আনুগত্য ঘোষণা করেছে। সেখানে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ নেতার সব নির্দেশনা তারা মেনে চলবে এবং তা বাস্তবায়নে সবসময় প্রস্তুত থাকবে। IRGC আরও বলেছে, অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের এই নির্বাচন প্রমাণ করেছে ইসলামী বিপ্লব বা রাষ্ট্র ব্যবস্থা কোনো এক ব্যক্তির উপর নির্ভরশীল নয়, বরং এটি ধারাবাহিক আদর্শ ও কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে চলা একটি ব্যবস্থা। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়েছে। এক বিবৃতিতে মুজতবা খামেনিকে ন্যায়পরায়ণ, জ্ঞানী, ধর্মপ্রাণ এবং বিচক্ষণ নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মুজতবা খামেনির দায়িত্ব গ্রহণ শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূ রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ৫৬ বছর বয়সী মুজতবা খামেনি হলেন প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে। গত কয়েক বছর ধরেই বাবার সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম রাজনৈতিক অঙ্গনে আলোচিত ছিল। সম্প্রতি ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। ওই হামলায় তার স্ত্রী, মুজতবা খামেনির স্ত্রী এবং পরিবারের আরও এক সদস্য প্রাণ হারান। তবে ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন না মুজতবা খামেনি। উল্লেখ্য, আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘদিন ধরে ইরানের রাজনীতির কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন। প্রায় ৮ বছর দেশটির প্রেসিডেন্ট থাকার পর তিনি প্রায় ৩.৫ দশক ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। জাকিয়া জামান আনিকা, BTV নিউজ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরুর আজ ১০ম দিন চলছে। যুদ্ধ ক্রমেই তীব্র আকার ধারণ করছে। কোনো পক্ষই ছাড় দিতে রাজি নয়। ইরান রাতভর ইসরায়েল ও কয়েকটি উপসাগরীয় দেশে হামলা চালিয়েছে, আর ইসরায়েলি সামরিক বাহিনী ইরানের মধ্যাঞ্চলে হামলা চালানোর কথা জানিয়েছে। কাতারের স্থানীয় সময় রাত প্রায় ৩:১৫টার দিকে ইরানি হামলার হুমকির মাত্রা বাড়ানো হয়, আর তাদের মোবাইল ফোনে পাঠানো সতর্ক বার্তাগুলো বন্ধ হয়ে যায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী কাতারকে লক্ষ্যস্থল করে চালানো একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধ করেছে। কাতারের পাশাপাশি একই রাতে উপসাগরীয় অন্য আরব দেশগুলোতেও হামলা চালিয়েছে ইরান। বাহরাইনের সিতারা এলাকায় সোমবার ভোরে ইরানের ড্রোন হামলায় ৪ শিশুসহ অন্তত ৩২ জন আহত হয়।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উপসাগরীয় দেশগুলোর উপর একক হামলার এটি সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা। ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র ঠেকাতে সংযুক্ত আরব আমিরাতেও আরেকটি ব্যস্ত রাত ও সকাল পার করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে আসতে থাকা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরোধ করেছে। যুক্তরাষ্ট্র আরব আমিরাতের ফুজাইরের একটি তেল শিল্পাঞ্চলে প্রতিরোধ করে ধ্বংস করা একটি ইরানি ড্রোনের অবশিষ্টাংশ পড়ে দুটি তেল ডিপোতে আগুন ধরে যায়। সৌদি আরবের আল খারাজ শহরের একটি আবাসিক এলাকায় প্রজেক্টাইলের আঘাতে এক বাংলাদেশি সহ 2 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি ভারতীয়। এদিকে ইসরায়েলের গত সপ্তাহ থেকে ইরানি হামলায় অন্তত 13 জন নিহত এবং 1929 জন আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানায়, গত 24 ঘন্টায় ইরানি হামলায় 157 জন আহত হয়েছে। আহতদের মধ্যে 112 জন এখনও হাসপাতালে আছেন, তাদের মধ্যে 9 জনের অবস্থা গুরুতর। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, সৌদি আরবের এক মার্কিন ঘাঁটিতে ইরানি হামলা চলাকালে আহত আরেক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। 28 ফেব্রুয়ারি ইরানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে তেহরানের পাল্টা আক্রমণে এ নিয়ে মোট 7 জন মার্কিন সেনার মৃত্যু হলো। এদিকে ইরানের বেসামরিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আরও হামলা চালানোর তথ্য দিয়েছে রেড ক্রিসেন্ট। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হুসাইন কাউলি ভান্দু বলেছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে 65টি স্কুল এবং 32টি চিকিৎসা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ফার্মেসিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। রেড ক্রিসেন্ট এর আগে জানিয়েছিল, দেশ জুড়ে প্রায় 10,000 বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী ইরানের 3,400টি স্থানে হামলার কথা বলার পর এই তথ্য দিয়েছিল রেড ক্রিসেন্ট। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিম হকিংস বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে ইরানে চলমান হামলা দীর্ঘ সময় ধরে চলার আভাস দিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র এফি তেফরিন বলেন, ভোরে বৈরুতে একটি হোটেলে হামলা চালানো হয়েছে। তার দাবি, হোটেলটিতে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পসের সদস্যরা অবস্থান করছিলেন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি অব্যাহত থাকায় 5 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাব বাড়তে থাকা তেলের বাজারে ঊর্ধ্বগতি ও oilprice.com-এর তথ্যানুসারে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $115 উঠেছে। সেই সঙ্গে বিভিন্ন শেয়ার বাজারে সূচকের বড় ধরনের পতন হচ্ছে। আরও আশঙ্কা করা হলো, সংঘাত দীর্ঘায়িত হলে বিশ্বের গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি পরিবহন দীর্ঘ সময়ের জন্য ব্যাহত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জীবনযাত্রার ব্যয় কমানো নিয়ে জোরালো প্রচার চালালেও তেলের দামের হঠাৎ বৃদ্ধিকে এখন গুরুত্ব দিতে চাইছেন না। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং বিশ্বের নিরাপত্তা ও শান্তির জন্য তেলের খুবই সামান্য দর বৃদ্ধিকে মেনে নিতে হবে। এটি সাময়িক। ইরানের পারমাণবিক হুমকি শেষ হলে তেলের দাম দ্রুত কমে যাবে। বিশ্বের প্রায় 1/5 তেল ও গ্যাস হরমোন প্রণালী দিয়ে পরিবহন হওয়ায় এই জলপথকে খুব গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যুদ্ধের কারণে 1 সপ্তাহ ধরে ওই পথ বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে। নেপালে গত সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আংশিক ভোট গণনায় দেখা গেছে, কাঠমান্ডুর সাবেক মেয়র বলেন্দ্র শাহর দল পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। ফলে জনপ্রিয় র্যাপার বলেন্দ্র শাহ হতে যাচ্ছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী। নেপালে গত কয়েক দশকের মধ্যে এই প্রথমবারের মতো কোনো একক দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। উল্লেখ্য, নেপালে পার্লামেন্টের কাঠামো অনুযায়ী 2টি ধারা চলমান থাকায় সেখানে একক কোনো দলের সংখ্যাগরিষ্ঠতা পাওয়া খুবই কঠিন ব্যাপার। এদিকে 35 বছর বয়সী বলেন্দ্র শাহ তার নির্বাচনী এলাকা ঝাপা 5 আসন থেকে পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছেন। এই আসনে তিনি সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে পরাজিত করেন। উল্লেখ্য, স্বজনপ্রীতি, দুর্নীতি, অভিজাতদের শাসন এবং বৈষম্যের বিরুদ্ধে দেশটির তরুণ প্রজন্মের আন্দোলনের মুখে ওলি সরকারের পতনের পর গত 5 মার্চ নেপালে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশটির 1,90,00,000 ভোটারের 60% ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। আবারও ফিরছি দেশের খবরে। চট্টগ্রামে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটি
PRU'র আয়োজনে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিবন্ধকতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সংগঠনের সভাপতি হাসান মুকুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবু সুফিয়ান, মিডিয়া ব্যক্তিত্ব রেজাউল করিম রনি সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামীর বাংলাদেশ বিনির্মাণে যেসব চ্যালেঞ্জ ও বাধা রয়েছে তা কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা করেন। কক্সবাজারের টেকনাফ উপজেলায় 2,30,000 পিস ইয়াবা জব্দ করেছে নৌবাহিনী। উপজেলার নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় গতকাল এক অভিযানে নৌবাহিনী এসব ইয়াবা জব্দ করে। নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক কারবারিদের আস্তানা থেকে 2টি বস্তায় ভর্তি এসব ইয়াবা জব্দ করার পর টেকনাফ থানায় হস্তান্তর করা হয়। শেয়ার বাজারের খবর। টানা কয়েকদিন মন্দার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙা ভাব ফিরে এসেছে। আজ শেয়ার লেনদেন ও মূল্যসূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 14,487.79, যা গতকালের চেয়ে শতকরা 0.57 বেশি। এছাড়া CAC 30-এর মূল্যসূচক দাঁড়ায় 12,820.99, যা গতকালের চেয়ে শতকরা 1.07 বেশি। আজ 138টি কোম্পানির 92,16,014টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 48,55,05,000 টাকারও বেশি। এর মধ্যে 63টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 62টির কমেছে এবং 13টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশের মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। US ডলার 122.50 টাকা, সিঙ্গাপুর ডলার 95.80 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 86.12 টাকা, কানাডিয়ান ডলার 90.29 টাকা, হংকং ডলার 15.47 টাকা, ইউরো 142.33 টাকা, ব্রিটিশ পাউন্ড 164.32 টাকা, সৌদি রিয়াল 32.21 টাকা, কাতার রিয়াল 33.03 টাকা, UAE দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 394.97 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত 30.46 টাকা, থাই বাত 3.76 টাকা, ভারতীয় রুপি 1.33 টাকা, চীনা ইউয়ান 17.77 টাকা। এবারে যাচ্ছি খেলার খবরে। ফুটবল। অস্ট্রেলিয়ার পার্থে AFC নারী এশিয়ান কাপে নিজেদের বাঁচা মরার ম্যাচ উজবেকিস্তানের বিপক্ষে লড়েও হলো না শেষ রক্ষা। 4-0 গোলের হার দিয়ে পিটার বাটলারের দলে শেষ হলো এশিয়ান কাপের মিশন। হারলেই শেষ এশিয়ান কাপের স্বপ্ন, এমন সমীকরণ নিয়েই উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। একের পর এক আক্রমণে চাপে পড়ে লাল সবুজের দল। ফলস্বরূপ 10 মিনিটের মাথায় লিড নেয় উজবেকিস্তান। দারুণ এক আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিওরক্ষণ। ম্যাচের 31 মিনিটে ঋতুপর্ণার অসাধারণ শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে জাল অক্ষত রাখেন উজবেক গোলরক্ষক মাফতুনা। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ, কিন্তু বারবারই ব্যর্থ হয় বাংলাদেশের আক্রমণ। তবে 4 মিনিটে 2 গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। 66 মিনিটে তৃতীয় গোল করে উজবেকিস্তান। 70 মিনিটে আরও একবার জাল কাঁপলেও বাতিল হয় সেই গোল। শেষ দিকে আরও এক গোল হজম করে বাটলারের শিষ্যরা। এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে।
পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 6 মিনিটে এবং সূর্যাস্ত 6টায়। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 4টা 35 মিনিটে, জোয়ার সকাল 10টা 47 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে বিকেল 4টা 54 মিনিটে এবং জোয়ার রাত 11টা 20 মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 4টা 50 মিনিটে এবং আগামীকাল ইফতার সন্ধ্যা 6টা 2 মিনিটে।